চালু হওয়ার প্রায় 2 বছর পর প্রথমবার সপ্তাহে 7 দিনই চলতে শুরু করলো মেট্রো রেল। শুক্রবার বিকেলে উত্তর স্টেশন থেকে শুরু হয় মেট্রো চলাচল। ছুটির দিনে মেট্রো চলায় উচ্ছ্বসিত নগরবাসী। আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার 62 দিন পর চালু হয়েছে কাজীপাড়া স্টেশনও। মিরপুর 10 স্টেশনও দ্রুত চালুর আশায় ডিএমটিসিএল-এর কর্তৃপক্ষ। মেট্রো রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখে বোঝার উপায় নেই এটি ছুটির দিনের দৃশ্য। চালু হওয়ার প্রায় 2 বছর পর প্রথমবার শুক্রবার চলল মেট্রো রেলের চাকা। সবার চোখে মুখে তাই উচ্ছ্বাস। শুক্রবারে শুধুমাত্র বিনোদন কেন্দ্রিক যে জায়গাগুলোতে যাই সেজন্য আমাদেরকে বের হতে হয়। এজন্য মেট্রো রেল খোলাতে আমার মনে হয় ওই ভোগান্তিটা কিছুটা হলেও কমবে। শুক্রবার চালু থাকলে আমাদেরও সুবিধা হয়, কারণ আমাদেরও তো দরকার হয় মাঝে মাঝে শুক্রবার। দুপুর 3:30টায় উত্তর স্টেশন থেকে যাত্রা করে প্রথম ট্রেন। ছুটির দিন সহ সব দিনই ট্রেন চলাচলের সময় বাড়ানোর দাবি যাত্রীদের। শুক্রবার ছুটির দিন যেতে চাইতাম কিন্তু যেতে পারতাম না এত জ্যামের জন্য, বা কোথাও গেলে অনেক কষ্ট হতো জ্যামের জন্য। এখন এই মেট্রোর জন্য অনেক সহজেই যাওয়া যাচ্ছে। শুক্রবারটা ডে চালু থাকাটা আমাদের জন্য অনেক ভালো যাতায়াতে, কারণ অফিস আদালত বন্ধ কিন্তু মানুষ তো বের হয়। এদিকে ছাত্র আন্দোলনের সময় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু হয়েছে শুক্রবার। মেট্রো রেলের এমডি জানান, হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 স্টেশনও কয়েক মাসেই চালুর আশায় তারা। আমরা চেষ্টা করব মিনিমাইজ করা, বুদ্ধি করা, যতটা সময়টা যত মিনিমাইজ করা যায়, কারণ মিরপুর হচ্ছে একটা হাব। এখানে চারদিকে যে মানুষের যাওয়া আসা যে ভিড়, এবং এটা আমাদের রিলিভ করার জন্য আমাদের দ্রুত করা দরকার, আমাদের রেভিনিউ জেনারেশন বাড়বে। শুক্রবার বেলা 3:30 থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেট্রো রেল। সপ্তাহে 7 দিন চালু হয় গণপরিবহন হিসেবে পূর্ণতা পেল মেট্রো রেল। এতে যাত্রীদের যানজট থেকে ভোগান্তি যেমন কমবে, তেমনি কর্তৃপক্ষের আয়ও বাড়বে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিম ও মুরগির দাম বেঁধে দেয়া হলেও তা মানা হচ্ছে না রাজধানীর বাজারে। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারিতে না কমায় দাম কমাতে পারছেন না তারা। এদিকে কিছুটা বেড়েছে সবজি ও মাছের দামও। বাজার নিয়ন্ত্রণে 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় সরকার। তবে শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে কোথাও মানা হচ্ছে না নির্ধারিত দাম। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির কেজিতে নির্ধারিত 179 টাকা 59 পয়সার জায়গায় নেওয়া হচ্ছে 5 টাকা বেশি। সোনালী মুরগির কেজিতে নির্ধারিত 259 টাকা 64 পয়সার জায়গায় নেওয়া হচ্ছে 280 টাকা। ফার্মের মুরগির ডিমের ডজন সর্বোচ্চ 142 টাকা 44 পয়সা হওয়ার কথা হলেও বিক্রি হচ্ছে 155 টাকায়। মহল্লার হিসাব তো আপনার মেইন বাজারে করা যায় না। আমাদের কারণ বাজার মনে করেন সব মিডিয়ার জায়গা, এবং আমরা বক্তব্য অধিকার হলো আমাদের কারণ বাজার একটু 19-20 হলে মনে করেন আমাদের উপরে চাপ আসে। আরতে ডিমের দাম বেশি, কারণ আরতে কইতেছে আমরা ফার্মের থেকে মাল কিনতেছি, ফার্মেই মাল কম, ফার্মেই দাম বেশি, তাহলে আমরা কেমনে কম বেচবো? সরকার ঘোষণা করছে না এটা রেট কমাতে, সেই পেপার পত্রিকা আমরা দেখছি, ঠিক আছে, বাস্তবের সাথে কোনো মিলাই, ও আগে যাচ্ছে সেই রকমই চলতেছে। বা ওটার ইম্প্যাক্ট এটা যে বাজারে জিনিসপত্রের দামে পড়বে, এটাও আমার মনে হচ্ছে না খুব একটা কাজ করছে। ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হলেও বাজারের দামে খুব একটা প্রভাব পড়েনি। 900 গ্রাম থেকে 1 কেজি সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1800 টাকায়। বাড়তি অন্যান্য মাছের দামও। 10 দিন আগে 200 টাকা কম ছিল, এখন মাছ নাই নদীতে, কাউই নাই বেশি, এরপরে মনে করেন কেজিতে 200 টাকা বেশি। এরা নিজেরাই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে আর কি। আমরা তো মাছ কিনেছিলাম, সিন্ডিকেট কমে গেছে, আসলে সিন্ডিকেট কমে নেই। কারণ বাজারে আসে মানুষের সস্তা লাগে, কারণ বাজারে এত বেশি, তাহলে অন্য দোকানে কেমন হইব বাইরে। এদিকে কাঁচামরিচ সহ বেড়েছে কিছু সবজির দামও। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 220 টাকায়। বেগুন মানভেদে 80 থেকে 110 টাকা। বরবটি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সরকারের মন্ত্রী, এমপি আর এজেন্সি মিলে গড়ে তুলেছিল মালয়েশিয়া সিন্ডিকেট। শ্রমিক পাঠানোর নামে হাজার কোটি টাকা লোপাট করেছে তারা। ৭৮,০০০ টাকায় শ্রমিক নেওয়ার কথা থাকলেও এই সিন্ডিকেট আদায় করত 5 থেকে 6 লাখ টাকা। তাদের অনিয়ম আর দুর্নীতির কারণে টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি হাজারো শ্রমিক। পাওনা টাকার জন্য এজেন্সিতে ঘুরছেন তারা। মালয়েশিয়ায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জের সেলিম, কিন্তু চুক্তিপত্র অনুযায়ী কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত অসুস্থ হয়ে দেশে ফিরতে হয় তাকে। জীবন বাঁচানোর জন্য আমি টাকার মায়া ত্যাগ কইরা আমি দেশে বাংলাদেশে চলে এসেছি। আয়না করে মানুষের যেভাবে কষ্টতে রাখা হয়, ঠিক মালয়েশিয়ার প্রবাসী মানুষগুলি এই মনের কষ্টের ভিতরে আছে। এত যে একটা ধ্বংসরপত্র কইরা যামু তা কল্পনাও করি নাই।
2021 সালে বাংলাদেশ থেকে 5 লাখ কর্মী নেওয়ার চুক্তি করে মালয়েশিয়া, কিন্তু ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন সাবেক 4 সংসদ সদস্য ও 25 এজেন্সি মিলে তৈরি করে সিন্ডিকেট। এর মধ্যে সাবেক এমপি নিজাম হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল, সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীর 5M ইন্টারন্যাশনাল, এছাড়াও ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এই সিন্ডিকেটের অন্যতম। তাতশ্রী আমিন এবং রুহুল আমিন স্বপন সাহেব এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিল এবং ওনারা এটাকে নিয়ন্ত্রণ করেছে। 2016 সাল এবং 2022 সালের সিন্ডিকেশনে যে $3.5 বিলিয়ন বাংলাদেশের থেকে তারা শুধু মানি লন্ডারিং করছে। এই স্বপনের বিরুদ্ধে যারা নির্বাচন করতে চেষ্টা করছে আমাদেরকে ডিজিএফআই ধরে নিয়ে গেছে। মালয়েশিয়া যেতে সরকার 78,000 টাকা নির্ধারণ করলেও 5 থেকে 6 লাখ টাকা নেয় এই চক্র। কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগে গত মে মাসে বন্ধ হয়ে যায় শ্রমবাজার, ফলে টাকা দিয়েও যেতে পারেনি হাজারো শ্রমিক। তারা টাকা দিতে চায় 78,000 টাকা, কিন্তু আমরা টাকা দিয়েছি 6 লাখ। এখন তো আমরা নিঃস্ব হয়ে গেছি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে অনেক এজেন্সি কার্যক্রম বন্ধ রেখেছে, কেউ কেউ পালিয়েছে, কিন্তু এখনো পাওনা টাকার জন্য এজেন্সিগুলোতে ঘুরছেন শ্রমিকরা। টাকা পয়সা দিয়েছিলাম ভালো মতো শেয়ার দেওয়ার জন্য, ওনারা আমার বাইরে দিতে পারে নাই, আমার আটকে রাখছে, এই পর্যন্ত আমার টাকা দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেট বন্ধে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। যে অভিবাসনের যে আইন 2013 আইন, সেগুলো অভিবাসন বান্ধব পুরোপুরি না। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও যদি অভিযোগ আসে, সেটাও আমরা দেখেছি যে সেটাও অনেকটা সময় সেটা ধামাচাপা পড়ে যায়, অথবা সেটাকে একটা লঘু শাস্তির দিকে নিয়ে যাওয়া হয়। গত 15 বছরে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে 3 বার। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিঙ্গাপুরের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপ এবং এর মালিকদের দেশে বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য চেয়েছে। বিএফআইইউ জানিয়েছে, সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সম্প্রতি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য তৈরি করা হচ্ছে এবং সিঙ্গাপুরের এফআইইউতে এই তথ্য পাঠাতে প্রস্তুতি রয়েছে। সম্প্রতি গণমাধ্যমে কিছু প্রতিবেদনের পর সিঙ্গাপুর সহ এসালম গ্রুপের বিদেশি সম্পদ নিয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রুপটির নিয়ন্ত্রণে ছিল দেশের 6টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এসব ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় তারা। বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি করা যাচ্ছে না, এমন অভিযোগ জানিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন প্রতি ট্রাকে 6 টনের বেশি পাথর আমদানি করতে বলছেন রাজস্ব কর্মকর্তা। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ভুটান থেকে কিছু পাথর এলেও 6 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার মৌখিক নির্দেশনা নিয়ে সৃষ্টি হয়েছে এই জটিলতা। ভারতীয় নিয়ম অনুযায়ী প্রতি ট্রাকে যে পরিমাণ পণ্য পরিবহন করার কথা, তার চেয়ে 6 টন বেশি পাথর আমদানি করতে বলেছেন তিনি। 6 চাকার গাড়িতে আমরা 12 টন মাল নিয়ে আসতাম, 10 চাকার গাড়িতে 18 টন। তো এটা প্রায় 1 বছর হইতেছে এখানে কাস্টম অফিসার আসার পরে এরা আমাদেরকে এইভাবে মাল আনতে দিতেছে না। বিভিন্ন বর্ডার দিয়ে একই সিস্টেমে পণ্য ঢুকে, কিন্তু আমাদের এখানে পাথরটা কাস্টম ঢুকতে দেয় না। আমদানি রপ্তানিকারক সংগঠন বলছে, রাজস্ব বিভাগের সহযোগিতা পেলে ফের ভারতীয় পাথর আমদানি করা যাবে। বর্তমান এসি সাহেব ইনি হঠাৎ করে কয়েক মাস আগে আমাদের বললেন যে না 10 চাকার গাড়িতে আপনাদের 28 টন লিখে নিয়ে আসতে হবে, 6 চাকার গাড়িতে 18 টন লিখে নিতে হবে। রাজস্ব কর্মকর্তা জানান, স্থলবন্দর দিয়ে 21টি পণ্য আমদানির সুবিধা থাকলেও বর্তমানে কেবল ভুটান থেকে দিনে গড়ে 15 ট্রাক পাথর আসে। আর ভারতীয় পাথর না আসার কারণ তিনি জানেন না। ইম্পোর্টাররা ইন্ডিয়ান বোল্ডার কেন আনে না, এটা তো আমি বলতে পারবো না, এটা ওনাদের বিষয়। এলসিতে যেগুলা লিস্টেড আছে সব মালই তারা আনতে পারবে, যে পরিমাণ মাল আসবে সেই পরিমাণে অ্যাসেসমেন্ট হবে। 2022-23 অর্থ বছরে বন্দরে 5.5 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হলেও গত অর্থ বছরে আদায় হয়েছে মাত্র 71 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পর্যাপ্ত ইলিশ ধরার পরও চাহিদা বেশি থাকার অজুহাতে চাঁদপুরে কেজিতে ইলিশের দাম 200 থেকে 300 টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ইলিশের দাম নিয়ে কাজ করছেন না মৎস্য বিভাগও। জেলা মার্কেটিং বিভাগের তালিকাতে নেই ইলিশের দাম। এসব কারণে ইলিশের দাম নিয়ন্ত্রণে নেই কোনো নজরদারি। গত বছরের জুলাই আগস্টে চাঁদপুরে ধরা পড়ে ৬৩০৩ টন ইলিশ, আর এ বছরের জুলাই আগস্টে ধরা পড়েছে ৬২০৩ টন। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার পরও জেলেরা বলছেন নদীতে ইলিশ মিলছে না। তবে মৎস্য গবেষকরা বলছেন জেলেদের দাবি ঠিক নয়, আরও ৩ মাস পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। যে পরিমাণ চাহিদা, এই চাহিদার তুলনায় পদ্মার লোকাল মাছটার যোগান কম। প্রতিদিন মাছ আসতো ২-৩ হাজার, ৫,০০০, ১০,০০০ মাছ আসতো শুধু এই নদীর লোকাল মাছটা। এইটা ডে বাই ডে হ্রাস পাচ্ছে। কিছু কিছু অংশে মাছের প্রাপ্যতার হার বেশি আছে, আবার কিছু কিছু অংশ কম আছে। আশা করছি এটা এই মাসের শেষ নাগাদ সর্বোচ্চ সংখ্যক আহরণ জেলেদের সন্তোষজনকভাবে আহরণ মাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি বৃষ্টিপাতেরও জলধারা আছে এবং সেই সাথে নদীর স্রোতপ্রবাহ বৃদ্ধি পাবে এবং ইলিশের যেই ভরা মৌসুমের যে ইলিশের প্রাপ্যতাটা এটা বৃদ্ধি পাবে। এদিকে চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কেজিতে 200 থেকে 300 টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। গত বছর 1 কেজি ইলিশ 1400 থেকে 1500 টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে 1700 টাকায়। বেড়েছে সব আকারের ইলিশের দাম। তবে এ নিয়ে কথা বলতে নারাজ জেলা মৎস্য কর্মকর্তা। ইলিশের দাম নিয়ন্ত্রণে জেলা মার্কেটিং বিভাগেরও নেই নিয়ন্ত্রণ। পাঙ্গাস এবং কাতল মাছের যৌক্তিক মূল্য আমাদের 39টা কৃষি পণ্যের মধ্যে নির্ধারণ করা আছে। ইলিশ মাছের যৌক্তিক মূল্যটা এখনো নির্ধারণ করা নাই। এই যৌক্তিক মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আমি আমার অধিদপ্তরের সাথে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়ে আমি কথা বলবো। 2023-24 মৌসুমে জেলায় 35,104 টন ইলিশ ধরা পড়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।